নমস্কার, সাহিত্য চিরন্তনের আঙিনায় আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো আছেন তো সবাই? আজকের গল্পের আসরে আপনাদের শোনাব শচীন্দ্রভূষণ দাশগুপ্তের লেখা চিঠির মূল্য। স্বর্ণযুগের আরও একজন সাহিত্যিক শচীন্দ্রভূষণ দাশগুপ্ত সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি, তবে সাহিত্যিক জলধর সেন সম্পাদিত ভারতবর্ষ পত্রিকায় তার বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছিল। তাহলে চলুন শুনে নেওয়া যাক সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন, চিঠির মূল্য। কি কুক্ষণেই যে সেবার কৃষ্ণনগর থেকে বদলি হয়ে ফরিদপুরে যাই তা জানি না। কি আর করি, সরকারের ডেপুটিগিরি চাকরি করি। সরকার বাহাদুর যখন যেখানে বদলি করেন, সুশীল সুবোধ বালকের মতো নতশিরে তাই মেনে চলতে হয়। মালদহতে যখন ছিলাম তখন ধ্রুবতারা লেখক যতীন সিংহ মহাশয়ের সঙ্গে বিশেষ আলাপ পরিচয় ছিল। তাঁর কাছ থেকে ওখানকার বটবৃক্ষ শ্রেণীসজ্জিত রাস্তা ও শ্যামল দুর্বাদলাচ্ছাদিত অতি বিস্তৃত মাঠের কথা কিছু কিছু শুনেছিলাম। সেখানে গিয়ে কিছুদিন বেশ ছিলাম। তার শহরের ভেতরের পল্লীগ্রামের ভাবটা আমার ভারী সুন্দর লাগত। কিন্তু সেবার পুজোর পর থেকে যে ভীষণ ম্যালেরিয়ায় কি অশান্তিতেই ফেলেছিল তা আর এই জীবনে কখনো ভুলব না। জ্বরে জ্বরে ছেলে মেয়েগুলো একেবারে অস্থিচর্মসার হয়ে গেল। আপিস থেকে বাড়ি ফিরে এসেই দেখতে হতো কেউ না কেউ শুয়েই আছে। একদিন আপিস থেকে এসেই দেখি জলখাবারটা তৈরি নেই। সময় মতো খাবারটি না পেয়ে ভারী চটে যাই। ঘরে ঢুকেই চিৎকার করে স্ত্রীকে ডাকলাম, সরোজ, সরোজ। ডাকতেই শুনি বিছানার উপর সরোজ ছটপট করছে। দেখেই কেমন একটু থমকে গেলাম। ছেলে মেয়ের অসুখ করলে আমার নিজের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হতো না, শুধু তাদের জন্যই ভাবতে হতো। কিন্তু স্ত্রীর অসুখ করলে যে এতটা অসুবিধা হতে পারে সেটা আমার বড় একটা খেয়াল ছিল না। আস্তে আস্তে গিয়ে তার কাছে বসতেই সরোজ বলে উঠল, দেখো, আজ এই 2-2:30টার সময় ভারী জ্বর হয়েছে, তাই তোমার খাবারটা তৈরি করে রাখতে পারিনি। ভারী জ্বর হয়েছে। গায়ে হাত দিয়ে দেখি প্রায় 104 পর্যন্ত উঠে থাকবে। সেই থেকেই স্ত্রী, ছেলে, মেয়ে সবাই মিলে জ্বরে জ্বরে একেবারে কাঠিটির মতো হয়ে যায়। ভেবে ভেবে ঠিক করলাম স্থান পরিবর্তন না করলে আর এই দুর্ভোগ থেকে রক্ষা পাওয়া যাবে না। চেষ্টায় থাকলাম পশ্চিমে কোনো জায়গায় একটা ভালো বাড়ি পাওয়া যায় কিনা। বাড়ি একটা জুটলও এসে কপালে। কলকাতার নামজাদা অ্যাটর্নি উপেন মিত্তির, তাঁরই একখানা বাড়ি আছে গিরিডিতে। সেখানে তিনি 3 মাসের জন্য ভাড়া দেবেন। অনেক করে খোঁজ খবর নিয়ে তবে এই বাড়িখানা পাওয়া গেল। বাড়িখানার নামটি বেশ, নির্মল কুটির। তিনি তার আদরের দুলাল নাতিটির নামে ওই বাড়িটি করেছিলেন। বাড়ি তো পেলাম, কিন্তু সরকারি চাকরিতে ছুটি পাওয়া মহাদায়। কত যে খাটতে হলো আর কত যে খোসামত করতে হলো তার আর সীমা ছিল না। যা হোক, শেষকালে ছুটিও পাওয়া গেল। চেঞ্জে যাবার আয়োজন করতে শুরু করলাম। মনে মনে ঠিক থাকলো যে এই ছুটিটা থাকতে থাকতেই অন্য জায়গায় বদলি হবার চেষ্টা করতে হবে। এই ভীষণ জায়গায় আর আসছি না। সরোজও একদিন আমাকে বললে, দেখো, এ জায়গায় যাতে আর আসতে না হয় তার চেষ্টা করো। এখানে যদি আবার ফিরে আসতে হয়, আমি কিন্তু তবে আমার বাবার কাছে গিয়ে থাকবো। সরোজের এই রকম কথাটা আমাকে বদলি হবার চেষ্টা করতে আরো দ্বিগুণ করে উৎসাহিত করেছিল। গিরিডিতে এসে কিছুদিন পরেই সবাই বেশ একটু ভালো হয়ে উঠল। তারা গায়ে একটু জোর পেতেই আমি, সরোজ, 8 বছরের ছেলে নেপু আর 5 বছরের মেয়ে কণাকে নিয়ে সকালে ও বিকেলে বেড়াতে বেরুতাম। মাঝে মাঝে একটু দূরে গিয়ে পাহাড়ের উপরে উঠি। সেখানে বসে খানিকক্ষণ নানা রকম গল্প সল্প করি। আবার নেমে এসে এধারে ওধারে বেরিয়ে বেশ একটু বেলা হলেই বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করি। নেপু ও কণা, এদের জন্যে
শুধু এদের জন্যই বা কেন বলি, আমাদেরও তো দরকার হতো। টিফিন ক্যারিয়ারে করে কিছু খাবার চাকরটাকে দিয়ে সঙ্গে করে নিয়ে যেতাম। গিরিডিতে সময়টা বেশ কেটে যেত। সবারই শরীর দিন দিন ভালো হতে লাগলো। সরোজ ও নেপু কণাদের স্বাস্থ্যের রক্তিম আভা আবার ফিরে এলো। এদের দিকে চেয়ে মনে বেশ একটু স্ফূর্তি অনুভব করতাম। এদিকে আবার একটু ভালো হয়েই সরোজ এখানকার মেয়ে মহলে বেশ মেশামেশি করে খুব সুনাম কিনে ফেললে। একটা গুণ ছিল তার, সে ভারী সুন্দর গান গাইতে পারত। প্রথমটা সেই খাতিরেই সে কতকটা মিশে পড়ে, কিন্তু আস্তে আস্তে দুই একটি মহিলা সভাতে স্ত্রী শিক্ষা ইত্যাদি সম্বন্ধে কিছু কিছু বক্তৃতা করে তার ভারী নাম হয়ে যায়। শেষকালে এমন হয়েছিল যে গিরিডির সরোজিনী সেনকে না চেনে এমন লোক খুব কমই ছিল। সত্যি কথা বলতে কি, অনেক জায়গায় তার নাম দিয়েই আমার নিজের পরিচয় দিতে হয়েছে। মনে মনে একটু কেমন কেমন লাগতো মাঝে মাঝে, কিন্তু নামটা একেবারে লোপ পাবার মতো হয়ে উঠল যে। কিন্তু মনটাকে আমার প্রবোধ দেবার মতো নজিরও ছিল ঢের। এই তো মিসেস অ্যানি বেসান্টকে কত লোকেই জানে, কিন্তু তার স্বামীকে কটা লোকে জানে? তেমনি সরোজিনী নাইডুকে সবাই জানে, কিন্তু তার স্বামীর খোঁজ কটা লোকে দিতে পারে? সাহেবদের ভেতরেও অনেক আছে, যথা মিসেস হিম্যান্স, জর্জ ইলিয়াট ইত্যাদি। এইরকম করে ভাবতে গেলে আমার মনে আর কোনো ক্ষোভই থাকতো না, বরং তখন যেন মনে একটু গর্বই অনুভব করতাম। একদিন সকালবেলা চা খেতে খেতে অনেক রকম গল্প সল্প হচ্ছিল। বাইরেরও দু চারজন লোক ছিল। চা খাওয়াটা হয়ে গেলে কেউ কেউ সরোজকে একটা গান গাইতে অনুরোধ করেন। সরোজ প্রথমটা আপত্তি করে, যখন আর এড়াতে পারলে না তখন অগত্যা টেবিল হারমোনিয়ামটা টেনে গান ধরলে। এটা ওটা আরম্ভ করতেই সবাই গীতাঞ্জলির একটা গান গাইতে অনুরোধ করায় সরোজ গাইল, জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাই হয়নি হারা। যে ফুল না ফুটিতে পড়েছে ধরণীতে, যে নদী মরু পারে হারালো ধারা, জানি হে জানি তাই হয়নি হারা। গানটা শেষ হতেই পিয়ন এসে ডাক ছাড়লে, চিঠি হ্যাঁ বাবু। নেপু দৌড়ে গিয়ে একতাড়া চিঠি এনে আমাকে দিল। দরকারি চিঠিপত্রগুলি পড়ে নিচ্ছি, তখনই সবাই উঠে পড়লেন। অনেকটা বেলা হয়েছে বলে সবাই যে যার বাড়ি চললেন। উপযুক্ত ভদ্রতা করে তাদের বিদায় দিয়ে চিঠি পড়তে লেগে গেলাম। সরোজের নামে একখানা চিঠি ছিল। মনে করলাম তার বাপের বাড়ির কেউ লিখে থাকবে, সেখানা তাকে দিয়ে দিলাম। সরোজ চিঠিখানা খুলে দেখেই একেবারে চমকে গেল। বলে উঠল, ওগো দেখো তো, এ আবার কি? এ কার চিঠি আমাদের দিয়ে গেছে? জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? এই দেখো না পড়ে, কি সব লেখা। কাকে কে কি সব লিখেছে কিছুই তো বুঝতে পারছি না আমি। বলেই চিঠিখানা আমাকে এনে দিলে। পড়ে দেখি চিঠিখানা এইভাবে লেখা, 17 নম্বর হরিনাথ মল্লিকের লেন, কলিকাতা। সরোজিনী, তুমি এখান থেকে যাওয়ার পরে আমি যে কিভাবে আছি তা খুলে বলতে পারি না। তোমার শরীর ভালো হচ্ছে কিনা লিখো। কতদিন পরে আবার তুমি যে ফিরে আসবে তা ভেবে পাই না। তোমার শরীর ভালো না হয়ে থাকে তো আমাকে লিখো, আমি একবার গিয়ে দেখে আসব। ভগবান তোমাকে অচিরে সুস্থ করুন। ইতি তোমারই খগেন। খামের উপরে সরোজিনী দেবী, নির্মল কুটির, গিরিডি, এইমাত্র লেখা। চিঠিখানা পড়ে তো অবাক। কার চিঠি, কে লিখেছে কিছুই বুঝতে পারলাম না। ভাবতে ভাবতে হঠাৎ আমার কাছে যেন ওই গলিটার নাম চেনা চেনা বলে মনে হতে লাগলো। অনেকক্ষণ পরে মনে হলো, আমি যখন প্রেসিডেন্সি কলেজে এফএ পড়ি তখন ওই বাড়ির একটি ছেলে আমাদেরই সঙ্গে পড়তো। তার নাম ছিল খগেন দত্ত। সে তার বাপের একমাত্র ছেলে। বাপ ছিল তার হাইকোর্টের উকিল। ওকালতি করে যথেষ্ট পয়সা করেছিলেন। জুড়ি গাড়ি ঘোড়া ছিল, মস্ত বাড়ি। আমার আস্তে আস্তে আরও মনে পড়ে গেল, খগেনের সঙ্গে মাঝে মাঝে রাস্তায়
দেখা হতো। খগেনের সঙ্গে তাদের বাড়িতেও গেছি। বিএ পাশ করবার পরও তাকে মাঝে মাঝে রাস্তায় দেখতাম। সেবার সে ফেল করে, তারপর আর কলেজে আসতো না। কি যে করতো, কোথায় কোথায় বেড়াতো, তা তো আর কিছু জানতাম না। কি যে করতো, কোথায় কোথায় বেড়াতো, তা আর কিছুই জানতাম না। ক্রমে সে দলের ভিতর থেকে শুধু খসে পড়ল না, আমাদের ছাত্রজীবনের শুভ্র গগন থেকে একটি তারকা মনে হলো যেন চিরদিনের জন্য অস্তমিত হলো। বহুদিন পরে একবার মনে পড়ে, শুনেছিলাম যে তার বাবা মারা যাওয়ার পর থেকে সে ভারী খারাপ হয়ে গেছে। কতকগুলি কুলোকের সঙ্গে মিশে চরিত্রটি একেবারে খারাপ করে ফেলেছে। আস্তে আস্তে এতটা যখন মনে পড়ে গেল, তখন এই পত্রলেখক খগেন যে আমাদেরই সেই খগেন, সে বিষয়ে আর তিলমাত্র সন্দেহ রইল না। ওপরে তাদের বাড়ির ঠিকানাই তো রয়েছে। এখন প্রশ্ন হলো যে এই সরোজিনী দেবীকে ঠিকানা লেখা খামখানি আর একবার পড়ে দেখলাম। ঠিক আমার বাড়ির নামটি লেখা রয়েছে, পরিষ্কার লেখা, নির্মল কুটির। তবে এইটুকু সহজেই অনুমান করে নিলাম যে নিশ্চয়ই তার পরিচিত কোনো রমণী অসুখে ভুগে এখানে চেঞ্জে এসেছে। ঠিকানা ভুল করেছে, তাই চিঠিখানা আমার হাতে এসে পড়েছে। এটাও বেশ বুঝতে পারা গেল যে খগেন তার প্রতি বড়ই অনুরক্ত। আর একটা কথা, সরোজ এখানে যেমন পরিচিতা হয়ে পড়েছে, তাতে ডাকঘরের লোকগুলিও শুধু তার নামের চিঠি দেখেই বিলি করবার সময় আমাদের এখানেই দিয়ে যায়। প্রায়ই এমন হয়েছে যে শুধু সরোজের নাম লেখা আর নিচে গিরিডি লেখা কত চিঠি আমার বাড়িতে এসেছে। তবে এরকম অন্যের চিঠি কোনোদিন তো আসেনি। সরোজের সঙ্গে এই বিষয় নিয়ে অনেকক্ষণ কথাবার্তার পর সে হঠাৎ বলে বসল, দেখো, এই খগেনবাবু যদি সত্যি সত্যিই তোমার বাল্যবন্ধু হন, তবে তুমি একবার চেষ্টা করে দেখো না, তাকে যদি সুপথে ফেরাতে পারো। আমি জিজ্ঞাসা করলাম, কেমন করে ফেরাবো বলো? এক কাজ করলে হয় না? কি? তুমি এই চিঠিখানার উত্তর লেখো, তাকে ডেকে পাঠাও। লেখো যে শরীর ভারী খারাপ, একবার দেখে যাবে, যেন সেই সরোজিনীই তাকে লিখছে। হ্যাঁ, তা পারি, কিন্তু আমার হাতের লেখা দেখেই তো সে বেশ বুঝতে পারবে যে মেয়ে লোকের লেখা নয়। আর এত খাতির যার সঙ্গে, তার হাতের লেখাটি কি আর এতদিনে সে দেখেনি? এ সরোজিনীর হাতের লেখা এখন পাই কোথায়? নামে নামে না হয় তোমার সঙ্গে বেশ মিলেছে, কিন্তু নাম এক হলেই তো হাতের লেখাও একই রকম হয় না। তা না হলে না হয় তোমাকে দিয়েই লিখিয়ে নেওয়া যেত। ও হয় না। খানিকক্ষণ কি ভেবে সরোজ বললে, আচ্ছা, এক কাজ করলে হয় না? এই তুমি কি আমি একখানা উত্তর লিখে পাঠাই, যেন ঠিক ওই সরোজিনীই লিখেছে তাকে। আসতেও লিখে পাঠাই তাকে, আর শেষকালে এইটুকু লিখে দিলেই হবে, এত দুর্বল হয়ে পড়েছি যে নিজে চিঠিখানা লিখতে পর্যন্ত পারি না। এই রকম একটা কিছু, তাহলে তো আর কোনো গোল থাকবে না। হ্যাঁ, এটা একরকম মন্দ বলনি, এরকম করলে হয় বটে। ঠিক করলাম, এই রকম করেই একখানা চিঠি তাকে লিখে এখানে যেদিন আসবে সেই দিন স্টেশনে গিয়ে তাকে পাকড়াও করে বাড়িতে এনে একবার চেষ্টা করে দেখব পুরনো বন্ধুটিকে সুপথে আনতে পারি কি না। বিকেলে বসে সরোজের সঙ্গে পরামর্শ করে একখানা চিঠি লিখে ডাকে পাঠিয়ে দিলাম। তাতে পত্রপাঠ তাকে আসতে বারবার করে অনুরোধ করে লিখলাম। যেদিন আসবার সম্ভাবনা সেদিন সময় মতো স্টেশনে যেতে হবে, তাও মনে মনে ঠিক রইল। গাড়ি আসবার প্রায় আধ ঘন্টা আগেই সেদিন স্টেশনে গিয়ে বসে আছি। বাড়িতে সরোজকে অতিথি সেবার উপযুক্ত আয়োজন করে রাখতে বলে গেছি। সময় হলে গাড়ি এসে পৌঁছল। দেখতে দেখতে কুলি, প্যাসেঞ্জার, বাক্স, বিছানার মোট ইত্যাদিতে প্ল্যাটফর্মটা একেবারে অন্ধকার হয়ে গেল। এত ভিড়ের ভেতর খগেনকে চিনে বার করা অসম্ভব মনে করে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়েই রইলাম। ভিড়টা একটু কমলে প্ল্যাটফর্মে কয়েকজন লোক হাঁটাহাঁটি করছিল। তার ভিতর একজনকে যেন বহু পূর্বের পরিচিত আমাদেরই সেই খগেন বলে মনে হলো। দেরি না করে চট করে গিয়ে তার কাঁধে হাত দিয়ে বলে ফেললাম, কিরে খগেন যে, কতকাল পরে দেখা হলো তোর সঙ্গে, চিনতে পারছিস তো? সেই প্রেসিডেন্সি কলেজের
শিশিরকে তোর মনে নেই? দেখলাম সে অবাক হয়ে চুপ করে হাবার মতো আমার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। কি ভীষণ চেহারা হয়ে গেছে তার, একেবারে চেনাই যায় না তাকে। চোখ দুটি কোটরাগত, দুটি চোখের চারধারে সুস্পষ্ট কালিমা রেখা পড়ে গেছে, একেবারে কাঠির মতো সরু হয়ে গেছে। কোথায় বা তার সেই ছোটবেলাকার গায়ের ধবধবে ফর্সা রং, কোথায় বা তার পরিপুষ্ট দেহ, আর কোথায় বা তার মূল্যবান কাপড় চোপড়। ভাবলাম কি অবস্থা থেকে কত নিচে নেমে গেছে সে। একটি অতি পুরাতন গ্ল্যাডস্টোন ব্যাগ তার হাতে, পরনে তার একখানি ময়লা কাপড়, একটি দীর্ঘ ঝুলওয়ালা চুড়িদার, তার উপরে একটি বহুকালের মোটা জামা তার গায়ে। তাকে এত তাড়াতাড়ি করে এতগুলি কথা বলায় সে যেন কেমন একবারে থমকে গেল। কিন্তু আমার নামটি যেই করেছি অমনি চিনেছে আমাকে। তাড়াতাড়ি করে শুধু বললে, ও তাই নাকি, তুই সেই শিশির সেন? তাই তো, অনেক দিন পরে দেখা হলো, কিন্তু আমি তো তোকে চিনতে পারছিলাম না। ভালো আছিস তো? আমি উত্তর করলাম, হ্যাঁ ভাই, ভালোই আছি। তুই ভালো আছিস তো? ভাই দেখো, এখানে যেখানেই এসে থাকো, এখন কিন্তু আমি তোমাকে আমার ওখানেই নিয়ে যাব। এমন হঠাৎ যখন দেখা হয়েছে তখন আর আমি তোমাকে ছাড়ছি না ভাই। আমার ওখানে খাওয়া দাওয়া করে তারপর যেখানে হয় তুমি যাবে। আচ্ছা আচ্ছা, তাই হবে, চলো যাওয়া যাক বলে সে আমার সঙ্গে চলতে লাগলো। আমি পরিষ্কার দেখলাম তার মনের ভেতরে যে মস্ত একটা ওলটপালট হচ্ছিল, তার ধাক্কাটা তার মুখের ভাব, চোখের চাহনি ও হাত পায়ের চালচলনের ভেতর দিয়ে বেরিয়ে পড়ছে। তার চোখ দুটি কেবলই এদিক ওদিক ফিরছিল, কথাগুলি কেমন বেঁধে বেঁধে যাচ্ছিল, তার হাত পাগুলি অযথা সঞ্চালিত হচ্ছিল। কথায় কথায় আমার বাড়ির ধারে এসে পড়তে আমি বললাম, ভাই এইটি আমার বাড়ি। খগেন বাড়িটার দিকে চেয়ে গেটের ডান দিকের পিলারটার গায়ে মার্বেলখানাতে বাড়ির নামটা পড়েই বলে উঠল, তোমার বাড়ির নাম কি নির্মল কুটির শিশির? হ্যাঁ বলেই বেশ লক্ষ্য করলাম তার চোখ মুখের ভাবটা যেন কেমন সাদা হয়ে গেছে। বুঝলাম সে চিঠিতে ঠিকানা ভুল করেছিল, সেটা তার এইমাত্র খেয়াল হয়েছে। আর কিছু না বলে তাকে নিয়ে বাড়িতে ঢুকে ডাকলাম, সরোজ। যাই। সরোজ যাই বলে এসে দাঁড়াতেই তাকে অতিথির সেবার আয়োজন করতে বললাম। আচ্ছা। সরোজ সলজ্জভাবে আচ্ছা বলে মাথার কাপড়টুকু একটু টেনে ভেতরে চলে গেল। সময় মতো স্নানাহার সেরে বাইরে দুখানা ইজি চেয়ারে বসে অনেকক্ষণ পর্যন্ত খগেনকে নিয়ে ছেলেবেলার অতীত স্মৃতি টেনে এনে কত কথাই দুজনে বললাম। আমার উদ্দেশ্য খগেনকে একটু স্ফূর্তি দেওয়া, কিন্তু তাতে বিশেষ কৃতকার্য হলাম না। আগাগোড়াই আমি স্পষ্ট লক্ষ্য করছিলাম সে যেন কিছুতেই তেমন সুখ পাচ্ছিল না। সব সময়ই যেন তার কেমন একটা অন্যমনস্ক ভাব। কারণটা বুঝতে আমার বাকি ছিল না, আমি তো সবই জানতাম। গল্প করতে করতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, খগেন তুমি এখানে কার বাড়িতে উঠবে বলে এসেছিলে? খগেন একটু অপ্রতিভ হয়ে উত্তর করলে, হ্যাঁ না, আমি কারো বাড়িতে উঠব বলে আসিনি। এই কিছুদিন ধরে শরীরটা তেমন ভালো নেই, মনে করলাম একটু পশ্চিম থেকে ঘুরে আসি। এইখানে এসে কোনো একটা বোর্ডিং কিংবা হোটেল এইরকম একটা জায়গায় কিছুদিন থাকবো। তা তোমাকে যখন পাওয়া গেছে তখন এখানেই কিছুদিন থেকে আবার কলকাতা ফিরে যাব। কথাগুলি কিন্তু খগেন একটু না বেঁধে বলে উঠতে পারল না। উত্তরে বললাম, বেশ তো, ভালোই তো। এখানে যদিও আলাপ সালাপ হয়েছে কারু কারুর সঙ্গে, তাহলেও তোমাকে পেয়েছি, বেশ ভালো করে ফুর্তি করে কিছুদিন কাটানো যাবে। হাজার হলেও বাল্য বন্ধুদের সঙ্গে কি আর অন্য কারো তুলনা হয়? সেদিনটা আর খগেনকে একা কোথাও বেরোতে দিইনি। বিকেলে চা খাওয়াটা সেরে সরোজকে ডেকে বললাম, এই নতুন লোকটা এসেছে, তোমার দু একখানা গান টান শোনাও না খগেনকে। খগেনকে বললাম, হ্যাঁ আমার ওয়াইফ বেশ গাইতে পারে, শুনবে খগেন? অতিশয় ফুর্তিতে খগেন বলে উঠল, হ্যাঁ বেশ তো, ভালোই তো, হোক না, বাহ।
সরোজ গাইল, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। গানটা শেষ হতেই খগেন মস্ত বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। আমি সেটা লক্ষ্য করলাম। রাত্রিবেলা সরোজের সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম কাল সকালেই খগেনকে সব বলে ফেলতে হবে, আর দেরি করা ঠিক নয়। যদি এরই মধ্যে সে সরে পড়ে তবে আর হয়তো তাকে কোনোদিনই পাওয়া যাবে না। হাতের ভেতরে পেয়ে ছেড়ে দেওয়াটা ঠিক নয়। খগেনকে সবই বলা হয়ে গেছে। সেদিন সকালবেলা তার সামনে সেই চিঠিখানা খুলতেই সে কেঁদে ফেললে। তাকে শান্ত করে পরে সবই শুনেছি, সমস্ত ব্যাপারটা জলের মতো সোজা হয়ে গেছে। খগেনের বাবা মারা যাওয়ার পরেই সমস্তই তার হাতে পড়ে। তার লেখাপড়া শেষ হয়ে যায়। বিয়ে ফেল করবার পর সে আর পড়েনি। আমরা যে তার সম্বন্ধে একটা গুজব শুনেছিলাম সে খারাপ হয়ে গেছে, সেটা সত্যি সত্যি ঠিক কথা। তার বিধবা মা বর্তমান, আর ভাই নেই। যে কটি বোন ছিল তাদের সবাইকেই বাবা বেঁচে থাকতেই ভালো ঘরে বিয়ে দিয়ে গেছেন। নিজে বিয়েটা করেনি, কাজেই তার আপনার বলতে আর কেউ ছিল না, এক মা ছাড়া। একা পড়ে গিয়ে কতগুলি লোকের পাল্লায় পড়ে সে তার চরিত্রটাকে একেবারে নষ্ট করে ফেলেছে। মামাবাড়ির কেউ কেউ এসে তার বাড়িতে থাকেন। তার মা তাদের সাহায্যেই যা কিছু আছে তা দেখে শুনে দরকার মতো খরচপত্রাদি চালান। কতবার তিনি তাকে বিয়ে করে ঘর সংসার করবার জন্য মাথার দিব্যি পর্যন্ত দিয়েছেন, কিন্তু সে ঘাড় পাতেনি। খগেনের কাছে শুনলাম সরোজিনী দেবী কে। তিনি হচ্ছেন কলকাতার রামবাগানের নামকরা একজন বাইজি। কিছুদিন ধরে নানা রকম অসুখ করায় তিনি এই গিরিডিতে বাড়ি ভাড়া করে চেঞ্জে এসেছেন। এই পর্যন্ত আমাদের অনুমানই ঠিক হয়েছে। তার বাড়ির নামটি হচ্ছে বিমল কুটির। খগেন ভুল করেই নির্মল কুটির লিখেছিল। খগেন আমাকে সেদিন বড় দুঃখ করেই বলছিল, ভাই তুই কি সুখেই আছিস? বিয়ে করেছিস, ছেলে মেয়ে হয়েছে, তুই বাস্তবিকই সুখী। আমি এত সুখ স্বচ্ছন্দতা থাকতেও নিজের দোষেই আমার মাথাটা খেয়েছি। সেদিন যখন তোর স্ত্রী গান গাইছিলেন আর নিপু কণা পাশে বসে খেলা করছিল, সে দৃশ্য দেখে আমি সংসারের সুখ শান্তি অনেকটা হৃদয়ঙ্গম করেছি। ভাই শিশির, তুই সত্যিই আমার বাল্যবন্ধু শিশির। তোকে আমি যে কি বলে ধন্যবাদ দেব তা জানি না। তুই আমার যা উপকার করলি, ভগবান তোকে তার উপযুক্ত পুরস্কার দেবেন। আরও কিছুদিন তাকে আমার বাড়িতে রেখে যখন দেখলাম তার শরীরটা একটু ফিরেছে, তখন তাকে বাড়ি পাঠিয়ে দিলাম। পরমেশ্বরের দিব্যি দিয়ে তাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছি সে বিয়ে করে ঘর সংসার করবে, আর কুপথে যাবে না। এখন আমি বর্ধমানে আছি। সেদিন সরোজের সঙ্গে ভারী তর্ক হচ্ছিল এই খগেনের বিষয় নিয়ে। সে বলছিল, আমি না হলে তোমার বুদ্ধিতে তুমি কখনোই খগেনবাবুকে ফেরাতে পারতে না। আমি বললাম, ওহ, তুমি ভারী করেছিলে তো, আমি তো তাকে সব বলে কয়ে বুঝিয়ে তবে ফিরিয়ে আনি। তা করেছিলে মানি, কিন্তু আমি যদি তাকে কলকাতা থেকে গিরিডিতে নিয়ে যাওয়ার ফিকির বার্না করে দিতুম, তাহলে তো তুমি তাকে নিয়ে যেতেই পারতে না ওখানে। এতখানি বুদ্ধি খাটিয়ে করেছিলাম বলেই তো তিনি ফিরলেন, আর অত করে সেদিন তোমার জন্য শুভাকাঙ্ক্ষা প্রকাশ করে গেলেন। দেখলাম সরোজের জন্যই অনেকটা হয়েছিল, তাই আর ওদিক দিয়ে একেবারেই না গিয়ে বলে ফেললাম, সে যে শুভাকাঙ্ক্ষা প্রকাশ করেছিল তাতে আমার তো ভারী লাভ হয়েছে। ভগবান আর একটি কন্যারত্ন পুরস্কার দিয়েছেন। সরোজ খানিকটা হেসে বললে, কাজ যেটুকু তা ওই চিঠিখানা এসে পড়েছিল বলেই হয়েছিল। ওই চিঠিখানার বড় দাম। গিরিডিতে এই ব্যাপারের পর থেকে খগেন আমাকে রীতিমতো চিঠিপত্র লেখে। সেদিন চিঠি পেলাম ভবানীপুরের বিখ্যাত মার্চেন্ট যদুনাথ ঘোষের মেয়ের সঙ্গে তার বিয়ে। তার মা আমাকে অনেক করে যেতে লিখেছেন। স্থির করলাম 2-1 দিনের ছুটি পেলে খগেনের বিয়েতে নিশ্চয়ই যাব।